আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আসলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অবস্থান, বর্তমান সরকারের পরিস্থিতি, অবস্থান, এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যারা আমরা প্রবাসী আছি এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই বর্তমান মানসিক যে একটা চাহিদা, মানসিক যে একটা অবস্থান, বা আমরা যেটা চাচ্ছি বা মনে করছি আর কি, বা যে বিষয়গুলো নিয়ে আমরা এখন ভাবি সাধারণত সবসময়, সেই ধরনের কিছু কথা আর কি শেয়ার করার জন্যই এই প্রবাস থেকে এই ভিডিওটা করা আর কি। তো আসলে বাংলাদেশের বর্তমান অবস্থা কি, অতীতে কী ছিল, ভবিষ্যতে কী হতে যাচ্ছে বা হবে, এই বিষয়টা কিন্তু এখন কিছুটা হলেও পরিষ্কার। যারা মোটামুটি দেশ সম্পর্কে ধারণা রাখেন, যারা বাইরে আছি, আমরা যারা যারা প্রবাসী আছি তারা, এবং সাধারণ জনগণ এখন মোটামুটি অনেক কিছু জানে, বোঝে। তো এইখানে একটা বিষয় পরিষ্কার যে গত 8 মাসে নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে, শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, ও তারা গত 8 মাসে কী করেছে এটা এখন আর বলা বাহুল্য না, এখন সবাই জানে। হয়তো প্রথম 2-3 মাস মানুষ একটু ধোঁয়াশার ভিতরে ছিল। প্রথম 2-3 মাসে একটা স্লোগান ছিল, আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল। এখন কিন্তু সেই স্লোগানটা আর নাই। এখন মানুষ কি বলতেছে? এখনই ভালো আছে, এখনই ভালো আছে, যে আছে এই থাক, এই থাক, তাই তো? আর রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে এখন বর্তমান যে অবস্থান দেখতেছি আমরা, যেটা বুঝতেছি আর কি, আওয়ামী লীগের যে কোনো আলোচনা নাই, জামাত একটা নিরপেক্ষ অবস্থানে আছে, নতুন দলগুলো চেষ্টা করছে তাদের প্রচারণা করার জন্য, চেষ্টা তারা করতেছে। তারপরে ইসলামী যে দল ছিল হিফাজত ইসলাম, তারাও একটা নিরপেক্ষ অবস্থানে অবস্থান করতেছে। শুধুমাত্র বিএনপি এখন বর্তমানে রাজনৈতিকভাবে তারা নির্বাচনে আসার জন্য খুব তৎপর এবং চেষ্টা, এবং তাদের মুখের প্রতিটা কথাই শুধুমাত্র নির্বাচন প্রসঙ্গে। একটা জিনিস কিন্তু পরিষ্কার, তার আগে একটা কথা বলি আমি, বাংলাদেশে রাজনীতি করে কতজন মানুষ? এখন তো 20+ কোটি, 20 থেকে 22 কোটি মানুষ বাংলাদেশে। এর ভিতরে সরাসরি রাজনীতি করে কয়জন, কত কোটি হবে? আমার যদিও এই ব্যাপারে স্পষ্ট ধারণা নেই, আমি অনুমান করলাম সর্বোচ্চ হয়তো 3 কোটি বা 4 কোটি বা 5 কোটি লোক আপনার সরাসরি বিএনপির সাথে জড়িত, আর 5 কোটি লোক সরাসরি হয়তো অন্য দলের সাথে জড়িত, মানে যারা সরাসরিভাবে কর্মী হিসেবে কাজ করে। এরকম লোকের সংখ্যা আমি বললাম, হয়তো কম বেশি হতে পারে, সঠিক ততটা আপনারা দেবেন বা জানাবেন। কিন্তু বাংলাদেশের লোক কতজন, জনসংখ্যা কত? 22 কোটি প্লাস, 20 কোটি প্লাস, 20 থেকে 22-এর ভিতরে। তো আমি তো দেখছি যে এখন বর্তমানে আমাদের কোনো রাজনৈতিক দলই দরকার নাই। রাজনৈতিক কোন দল আমাদের দরকার নাই, তো দেশের প্রয়োজন নাই। দেশের মানুষের কাছে এমনভাবে মানে রাজনৈতিক দল সম্পর্কে ঘৃণা জন্মাইছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি সম্পর্কে, যেটা ঘৃণার জায়গা তারা তৈরি করেছে, এটা তাদের নিজেদের কর্মফল। বাংলাদেশের জন্য আমি মনে করি না আর বিএনপি বা আওয়ামী লীগের কোনো প্রয়োজন আছে। যারা আমার পরিচিত, হয়তো অনেকে বিএনপির সাথে জড়িত, অনেকে আওয়ামী লীগের সাথে জড়িত, আপনারা নিজেরাও একটু বুকে হাত দিয়ে দেখবেন, চিন্তা করবেন যে আসলে বাংলাদেশের জন্য এখন আর বিএনপি আর আওয়ামী লীগের কোনো প্রয়োজন আছে কি না। আমি মনে করি এই দুটো দলের কোনো প্রয়োজনই বাংলাদেশে নাই। কী কারণে? একটা দল কী করবে, একটা দেশের দল, একটা দল কী করে, একটা দল দেশে কী করে? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, শান্তি বিরাজের জন্য কাজ করে, এক কথা দেশের সার্বিক উন্নতি করার জন্যে
একটা দলের মূল দায়িত্ব, সে যে দলই আসুক না সরকারে। তো এখন তো সেটাই হচ্ছে, ডক্টর ইউনূস তো সেটাই করতেছে। ডক্টর ইউনূস যা করতেছে আওয়ামী লীগ বিএনপির পক্ষে করা সম্ভব? আওয়ামী লীগ অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে পারবে করতে? এটা এখন যারা সাধারণ জনগণ বুঝে গেছে, ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। সাধারণ জনগণ বুঝে গেছে যে ডক্টর ইউনূস যা করতেছে এটা বাংলাদেশের ইতিহাসে আগামী 100 বছরও কেউ পারবে কিনা সন্দেহ। কারণ আগামী 100 বছর এরকম ডক্টর ইউনূস একটা জন্ম নেবে না। আমি ডক্টর ইউনূসের সাফাই গাচ্ছি না, তার রেজাল্টগুলো দেখেন আপনারা। তার লাস্ট যে ইভেন্টগুলো গেল, বাংলাদেশে যে ইভেন্ট গেল 9 থেকে 10 তারিখে, এবং রিসেন্টলি যে কাতারের যে ইভেন্টটা, এছাড়াও সমগ্র ইভেন্টগুলো দেখেন, আপনার রেজাল্ট দেখেন। কাতারের দেনা শোধ করতে পারে না আজ পর্যন্ত বাংলাদেশ সরকার, পারে নাই। অথচ ডক্টর ইউনূস এই 8 মাসের ভিতরে সে টাকা শোধ করে তারপর সেখানে গেছে। প্রবাসীদের যে সমস্ত অপিনিয়ন ওখানকার বড় বড় যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে কাতারে, তারা কী চায়? তারা চায় যে ডক্টর ইউনূস লং টাইম থাকুক। এইখানে আমার অবাক লাগে, আমার কিছু বন্ধুমহল আছে যারা বিএনপির সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কিছু বন্ধুমহল আছে যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তো এখনও অনেকে আওয়ামী লীগের স্লোগান দেয়, জয় বাংলা বলে স্লোগান দেয়। আবার অনেকে আছে বাংলাদেশ জিন্দাবাদ বলে বিএনপির স্লোগানটা দেয়। তো তোমরা কি মানুষ হবা না? তোমরা কি মানে তোমাদের কি বোধগম্য নাই তোমাদের ভিতরে? তোমরা কি দলই শুধু চেনো খালি? হ্যাঁ, তোমাকে দলই বোঝো খালি তোমরা। আর এখন তো 5 বছর একটা বাচ্চাও বোঝে এখন দেশের কি কন্ডিশন। কোন লোকটা চায়? একমাত্র যারা সরাসরি এই দুই মানে বিখ্যাত দলই বলে, আমি খারাপ ভাষাটা ব্যবহার না করি, এই দুই বিখ্যাত দলের সাথে যারা জড়িত ছাড়া, একমাত্র নিজের চিন্তা ছাড়া, নিজের চিন্তার জন্য এরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, দল নিয়ে ব্যস্ত। জামাতের আমি কালকে কি বলছে কি সে বলছে যে যেগুলো প্রয়োজনীয় কাজ সেগুলো সংস্কার করতে হবে, যে সমস্ত অন্যায়গুলো হয়েছে সেগুলো বিচার করতে হবে, এরপরে নির্বাচন। কারণ তাদের দল নিয়ে তো হাই মাই খাই নাই তো, তাদের হাই উতাস নাই তো, তাদের ওই যে হেফাজত ইসলামের নিয়ে কোনো তো হাই উতাস নাই এদের হারানোর কিছু নাই এদের। আর বিএনপি, আমি ডিরেক্টলি বলি, বিএনপির লোক চিন্তা করতেছে যে আগামী 6 মাসে দল থাকবে না সন্দেহ। বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, আগামী 6 মাসে বিএনপির দল থাকবে না সন্দেহ। কারণ এরা যে কুত্তার মতো যে আচরণ শুরু করেছে, নিজেরা নিজে কামড়াকামড়ি করতেছে, এরা নিজেরাই তো ধ্বংস করবে দলটাকে। মজাটা বিষয় বলি আমি, যখন দেশের থেকে সরকার পালাইলো, আমরা 90% মানে প্রবাসীরাই চিন্তা করছিলাম যে আলহামদুলিল্লাহ মানে বিএনপি মনে আসবে না। মানুষ বিএনপিকে ফুলের মালা দিয়ে ক্ষমতায় নিয়ে আসতো এবং এতদিন নির্বাচন হয়ে যেত, এই 8 মাস লাগতো না। কিন্তু গোবরপুরা বিএনপি কিছু লোক আছে না মাথার ভিতরে, মাথা মোটা, এরা কি করছে? ক্ষমতায় আসার আগেই হিংস্র হায়ানার মতো এদের অভ্যাস প্রকাশ করেছে। এতে নিজের পায়ে নিজেরা কোল মারছে, এরা নিজের পায়ে নিজেরা কোল মারছে। বিএনপির উচিত ছিল যখন দেশের অবস্থা খারাপ ছিল, সরকার যখন পালাই গেল, সঙ্গে সঙ্গে জনগণের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা, শৃঙ্খলা সৃষ্টি করা। একটা চান্স দেওয়া হয়েছিল বিএনপিকে। আমি বলবো এটা 15 বছরের ভিতরে, 15-17 বছরের ভিতরে একটা গোল্ডেন চান্স পাইছিল বিএনপি। কারণ বাংলাদেশে এতটা বড় দল আর ছিল না, বা তৈরি হওয়ার এই মুহূর্তে সম্ভব ছিল না, বা সম্ভব নয়। হয়তো রিসেন্টলি হয়তো আবার অনেকেই তৈরি হয়ে যাচ্ছে। বিএনপির জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল ক্ষমতায় আসার, কিন্তু এই নিকৃষ্ট প্রাণীগুলো যা করেছে সারাটা বাংলাদেশে, ঠিক আওয়ামী লীগ যে কারণে বিতাড়িত হয়েছে, যে কারণ থেকে, ঠিক সেই কাজগুলোই এরা আবার শুরু করে দিয়েছে। এখন তো তোরা তো আওয়ামী লীগের চেয়েও তোরা খারাপ বেশি এখন দেখতেছি। আওয়ামী লীগের থেকে বর্তমানে বিএনপির অবস্থা বেশি খারাপ এবং তারা বেশি খারাপ। কী দরকার ছিল চাঁদাবাজিতে আবার যুক্ত হয় নিজেরা? আর উনি যে লন্ডনে বসে বসে বকতে ছাড়ে, ওনার মানে কেটা? হ্যাঁ, একটা বড় পর্যায়ে নেতা যারা আছে তার মাথায় কিছু আছে তাদের? যেদিন থেকে বাংলাদেশ থেকে সরকার পালাই গেছে, নতুন সরকার আসবে আপনি ভাব, তখন নেই উচিত ছিল যা বিএনপির একটা সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়া, যে দেখো আমরা কিন্তু 15 বছর পর সুযোগ পাইছি, আমরা এখন কোনো মাথা গরম করা যাবে না। আসলে তো অন্তর খারাপ, এদের অন্তর তো খারাপ, এরা তো নিজেরা নোংরা। এরা কীভাবে ভালো সিদ্ধান্ত নেবে? এরা মিটিং করে কি নিয়ে চাঁদাবাজি কীভাবে করা যায়। হ্যাঁ,
প্রত্যেকটা জায়গাতেরা ওপেনলি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। কেন, কি জন্যে? আসলে আসলে আল্লাহ পাক তো আছে। আল্লাহ পাক আসলে 5 কোটি লোকের কথা শুনবে, নাকি আল্লাহ পাক বাকি 15 কোটি লোকের কথা শুনবে? হ্যাঁ? মানুষ, আর ইউনূস, ডক্টর ইউনূস তো টেকনিক্যাল একটা মানুষ। দেখেন, সে কিন্তু ইচ্ছা করলে 2 ঘন্টায় বাংলাদেশ ঠান্ডা করতে পারে। বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, যত আন্দোলন বলেন, যাই বলেন, সে ইচ্ছা করলে 2 ঘন্টায় ঠান্ডা করতে পারে। প্রশাসন রাস্তায় নামা দিলে কারো ভাবে ক্ষমতা নেই রাস্তায় নামা। কিন্তু আমি চাই যে সে এটা তো না করে। জনগণ দেখুক না, মানুষ দেখুক যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের আসল চেহারাটা কি। যদি ডক্টর ইউনূস এখন প্রশাসন নামে সব কিছু ঠান্ডা করে রাখে, তাহলে বিএনপির আসল চেহারা, আওয়ামী লীগের আসল চেহারা কেউ দেখতে পারবে না। দেখেন, এখন তাদের আসল চেহারা কিন্তু ক্লিয়ার একবারে। যেখান থেকে আওয়ামী লীগ বেরিয়ে চলে গেছে সেই জায়গাটা বিএনপি দখল করছে। কেন? 15 বছর না খেয়েছিল এই জন্যে? তাহলে ডক্টর ওই যে মিজানুর রহমান ঠিকই বলেছে যে এক দল খেয়ে চলে গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি। আর সব থেকে এই কথাটা তোমাদের গায়ে বেশি লাগছিল। আর কোনো বাংলাদেশের কোনো জনগণ, কোনো দল কিন্তু এইটা নিয়ে মাতামাতি করে, তোমরাই করছো। তো যাই হোক, তোমরা যে স্বপ্নের সাগরে ভাসতেছো, শুধু তোমরা না, বাংলাদেশের যদি কোনো দল স্বপ্নের সাগরে ভেসে থাকে নির্বাচন নিয়ে, এই স্বপ্নটা ভুলে যেতে হবে। আমরা বাংলাদেশের 64 জেলা সম্পর্কে বলতে পারি কি জন্যে? এই সৌদি আরবে প্রবাসী যারা আছে, বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ, প্রতিটা থানার মানুষ, প্রতিটা গ্রামের মানুষ এখানে বসবাস করে। তুমি হেডার বলা, তুমি ওই যে, আমি একজন জিজ্ঞেস করলাম একদিন যে ভাই তুমি বাড়ি কোথায়, তো বললো সে বিশাল বড় রাজনীতিবিদ, বাড়ি কোথায়? বাগেরহাটে। আমি বাগেরহাটে বাড়ি, তুমি কয়টা জেলা চেনো? বললো আমি গোপালগঞ্জ গেছি, এর আগে ঢাকা গেছি, আর চিনি না। বাংলাদেশের প্রতিটা যারাই যে মনে করেন যে সেই ছাগলের 3 নম্বর 5 নম্বর লাফানো রাজনীতিবিদ আছে না, এরা হয়তো তার নিজের জেলাটা চেনে, আর সর্বোচ্চ হয়তো 2-1টা জেলা সম্পর্কে তাদের ধারণা আছে। এমন কোনো রাজনীতিবিদ নেই যে সারা বাংলাদেশ সম্পর্কে তাদের সঠিক ধারণা তার আছে। অর্থনীতি সম্পর্কে তার ধারণা আছে, ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ধারণা আছে। যদি ইন্টারন্যাশনাল সম্পর্কে ধারণা থাকতো, তাহলে এইগুলো মানুষগুলো এইভাবে ফালতুভাবে তারা লাফাইতো না। হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারতেছি না, হয়তো বা আমার ভাষা হয়তো সুশৃঙ্খল নাও হইতে পারে, কিন্তু আমি একটা জিনিস বলবো, এটাই যে ক্লিয়ার কথা একবারে, যারা নির্বাচন করতেছো, বাবা এটা ভুলে যাও, এটা বাবা তোমরা ভুলে যাও। নির্বাচন হতো না, নির্বাচন আমরা হতে দিতাম না, আমরা প্রবাসীরা নির্বাচন হতে দিতাম না। কারণ যতই হ্যাডামগিরি করো, যাই করো, প্রবাসী ছাড়া বাংলাদেশ চলতো না। এটা একদম স্পষ্ট। প্রবাসীরা কি করতে পারে আগেও দেখা দিয়েছে কিন্তু। আর ডক্টর ইউনূস কিন্তু অলির গলির কোনো নেতা সে না, কিন্তু যে অলিতে গলিতে বড় হয়েছে, পল্টনে ঘুরে ঘুরে বড় হয়েছে, এরকম নেতা কিন্তু সে না। কিন্তু তিনি যে বাজার এখন মেলায় নিয়েছে, বাংলা ভাবে বোঝেন আর কি, তো যে কার্যক্রম সে বিস্তার করে নিয়েছে, এইটা গোছাতে গেলে 2 বছর সময় লাগবে এখনো। এটা মাথায় রাখেন, মাথাতে ঢোকায় নেন, এখনো 2 ইয়ার্স লাগবে শুধু এটা গোছাতে গেলে। উনি বিভিন্ন জায়গায় যে ডিসকাস করতেছে, আলোচনা করতেছে যে আমি এটা করবো প্ল্যানিং করতেছে। এটা কি আমি আপনি নাকি ওই পান দোকানদার, মুদিখানার দোকানদার নাকি আমরা, যে বললাম আমার কথাটাকে উইথড্র করে নিলাম? উনি যেটা বলেছে ওটা করা পর্যন্ত ওনাকে থাকা লাগবে, এবং সে থাকবে যতই আপনার নির্বাচন হোক, যাই হোক না কেন। যদি নির্বাচন হয়ও, তাও বিএনপি তো মানে স্বপ্ন, আর কি বল, স্বপ্নের পর কিছু আছে নাকি? আর যদি স্বপ্নের পর কিছু থেকে থাকে, সেটাতেও চিন্তা করবে না যে বিএনপি ক্ষমতায় আবার আসতে পারবে। কিন্তু সুযোগ ছিল, বিএনপির জন্য সুন্দর একটা সুযোগ ছিল, যদি তারা আসলে মানুষ হইতো আর কি। বাংলাদেশে বর্তমান বিশৃঙ্খলার মূল হচ্ছে বিএনপি। হ্যাঁ, এর ভিতরে ইন্টারনাল হবে, আওয়ামী লীগের কিছু লোক আত্মগোপন করেও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কিন্তু সেটা তো আওয়ামী লীগের নাম নাই, নাম হবেও না, ওটা যাবে বিএনপির ওপরেই। এবং যারা করতেছে তারা বিএনপির নাম নিয়ে করতেছে। তো সর্বোপরি এটাই বলবো যে বাবা, তোমরা নির্বাচনে লাফায়ও না, পারলে ভালো কাজ করো। আর ডক্টর ইউনূস যে খেলাটা খেলতেছে, খেলতে দাও। ডক্টর ইউনূসের লোমে টাচ করার মতন ক্ষমতা বাংলাদেশের বুকে কারণ নাই। বাংলাদেশের বুকে ওর একটা লোমে টাচ করার মতো ক্ষমতা কারণ নাই। থাকলে এতদিন এই তোমার প্রশাসন বলো, যাই বলো, এরা বহুত উল্টাপাল্টা করতো, ক্ষমতা নাই। হয়তো মনে করতে পারো যে ছোট্ট একটা মানুষ, বয়স 80+, তার লেভেলটা সম্পর্কে তোমার ধারণা নাই।
আর ধারণা তোমাদের আসবে কীভাবে? তোমরা তো আসলে বললাম না, নিজের জেলা ছাড়া আর কী চেনো তোমরা? আর যারা তোমরা বিএনপি করো, যারা তোমরা আওয়ামী লীগ করো, যারা তোমরা আগডুম বগডুম বিভিন্ন দল তোমরা করো, তোমাদের ধারণা কোন পর্যন্ত? ওইটুকু পর্যন্ত তোমাদের ধারণা। তোমরা মিছিলে যাবা, সিলাসিলি করবা, এক পেট খাবা, তোমার হিসাব শেষ। এখন আসতেছে 31 দফা, জীবনে কোনোদিন শুনলাম না 31 দফা, কোনোদিন দেখলাম না 31 দফা নিয়ে রাস্তায় নামে মারামারি করতে, গ্যাঞ্জাম করতে বা কোনো প্রতিবাদ করতে। লজ্জা করা উচিত একবারে। যে তারেক রহমান যেসব কথাগুলো বলে, ম্যাড সাইকো একটা। কি জন্য দেখেন, সে 15 বছর দেশের বাইরে, আরে 2 বছর দেশের থেকে বাইরে থাকলে ঘোড়ার ডিম দেশে কোনো কিছু বোঝা যায় না। আমরা 2-1 বছর পর দেশে ছুটিতে যাই, তারপরে সমস্ত কিছু এলোমেলো দেশের, নিজেকে খাপ খাওয়ানো যায় না সেখানে যেয়ে। আরে 5 মিনিটে 10 মিনিটের ভিডিও কলে সে কী করবে? সে বাংলাদেশে কী ডেভেলপ করবে সে? তার তো উচিত ছিল যে এতদিন যেভাবে হোক দেশে ছিল আসা, যেভাবে হোক এতদিন দেশে ইনকাম উচিত ছিল তার। ভয়তে আসে না। আপনার কি মনে করেন সে খুব বড় হ্যাডাম? কোনো হ্যাডামই না সে। সে বলবে একটা নেতা নামে একটা একটা সেই নেতা নামে একটা কলঙ্ক একবারে। দেশের জনগণ মায়ের খেয়ে তার নেতা কর্মীরা মায়ের খেয়ে মরে, আর সে সেখানে বসে থাকে। আর সে জেল না, জেল খেললে এখন সে বেড়ে যেত। যদি জেলে এখন থাকতো, এখন সে মুক্ত হতো। এখন মুক্ত হয়ে খেলতে হতো মাঠে ভালোভাবে। তাহলে ইডিয়েটদের মাথায় কোনো বুদ্ধি নেই একবারে। হ্যাঁ, আর একজন যে অসুস্থ প্রতিবন্ধী, তার জন্য ছুটতেছে, তার জন্য ছুটতেছে সবাই কেন? আর তাকে তোরা রিভাইজ দে না, তাকে সুন্দর করে তার মতন করে তাকে রিস্টার্টে পড়া, সে বিশ্রামে যাক, তার ঝামেলা করতে সে এখন বেগম খালেদা জিয়া কী করবে দেশের জন্য? কী করবে দেশের জন্য? কী করবে সে? সম্ভব কিছু করার? তাকে নিয়ে মাঝে কত দরকার, তাকে সুস্থ কর, ট্রিটমেন্ট কর, সুন্দর করে তাকে রাখ। জিয়াকে দেশে, আপনার তারেক রহমানকে দেশে আসতে হবে, দেশে এসে সুন্দর করে খেলবে সে। ঘোড়ার ডিমে রাজনীতি করে সব একবারে, কোনো মাথায় কোনো বুদ্ধি নেই, কিছু নেই। কিছু কিছু সব ওই মাথা মোটা দিয়ে দিয়েছে দলের ভিতরে, যে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। হ্যাঁ, অথচ এই দলের জন্য একটা গোল্ডেন সুযোগ ছিল, একটা গোল্ডেন সুযোগ ছিল এই যে ঝামেলার পরে। তোমাদের কপাল তোমরা পড়াইছ, তোমাদের কপাল তোমরা পড়াই। এখন তোমার কাছে ডাক্তার ইউনিভার্সিটি দোষে লাভ নেই। ডাক্তার ইউনিভার্সিটি নিজের ইচ্ছায় আসছে এখানে, তাকে কি তারা কি সে জোর করে এসে বসছে? না, সে বলছিল যে আমি বসবো, তার ধরে নিয়ে এসেছে, তার ধরে জোর করে আমি বসানো হয়ে গেছে। সে কিলার প্রথমে বলে দিয়েছে, যদি আমার কথা শোনো তাহলে আমার রাখো, আমি থাকবো। আমার কথা শুনবো না, আমি থাকতাম না। বাংলাদেশের নিড এখন কোন জিনিসটা নিড? বাংলাদেশের দরকার এখন অর্থনৈতিক ডেভেলপ আগে। যখন একটা দেশের ডেভেলপ হবে অর্থনৈতিকভাবে, তখন সব ঠিক হয়ে যাবে। অভাব মিটে গেলে সব ঠিক হয়ে যাবে। বিএনপিও লাগবে না, আওয়ামী লীগও লাগবে না। বিএনপি আওয়ামী লীগ এসে কী করবে? এর আসার পর দেশটা তো ডেভেলপ করবে, তো সেটা হচ্ছে না এখন। যেটা এখন হচ্ছে, এটা করতে গেলে আওয়ামী লীগ বিএনপিকে এখন 10 বার জনগণ করতে হবে, তারপরেও পারবে না সন্দেহ। আমার কথাগুলো হয়তো বন্ধু মহলে খারাপ লাগতে পারে। পাগলামি না করে নিজেদের আত্মসম্মান নষ্ট না করে সুন্দর করে দেশের জন্য কাজ করো। এই যে আমরা যারা প্রবাসীরা একটা টাকা পাঠালেও দেশের জন্য পাঠাচ্ছি, আমরা বলতে পারি বড় মুখ করে যে আমাদের টাকায় দেশ চলে, আমাদের টাকা দেশের কাজে লাগে। এই যে কাতারে যে সেমিনারটা হয়েছে, এরপরে প্রবাসীদের সাথে বসছিল, প্রবাসীর সাথে বসার পরে ডক্টর ইউনূসের টিমের যে একজন মেম্বার, উনি ক্লিয়ার বলেছে একবারে যে কোথা থেকে কোথায় নিয়ে আসছে ঋণ, তেল, কয়লা, হাবি জাবি, একদম বিভিন্ন জায়গায় যে ঋণগুলো ছিল, সেইগুলো সবই জেনারা মিটাইছে রেমিটেন্সার। এখন মাত্র 600 মিলিয়নের মতো বাকি আছে, মানে খুব সম্ভবত বললো, যেখানে 3 থেকে 3.5 বিলিয়ন বাকি ছিল। দেশের জন্য কাজ করে তারপরে নির্বাচন করতে এসো, ঠিক আছে? তাছাড়া ফাও ফাও চিল্লাই লাভ নাই। আর আসলে আমি আমার মাথায় আসে না, এরা কোন মুখে বলে নির্বাচনের কথা? এরা নির্বাচন করার একটাই কারণ যে এটা দল টিকতেছে না রে ভাই, কয়দিন পর দল থাকবেই না। এরা যদি ইমার্জেন্সিভাবে যদি ক্ষমতায় আসতে না পারে, দলে আসতে না পারে, আওয়ামী লীগ নামে বিএনপি নামের কোনো দল বাংলা থাকবে না। এরা নিজেরাই শেষ হয়ে যাবে, নিজেরাই শেষ হয়ে যাবে। কারণ যেভাবে এরা অশান্তি শুরু করেছে নিজেদের ভিতরে। তো যাই হোক, আসলে ব্যক্তিগত কোনো আক্রোশ না, শুধুমাত্র দেশের পরিস্থিতির কারণে কথাগুলো বলতে বাধ্য হলাম। আমি জানি না আমার কথাগুলো কে শুনবে না। তো ফেসবুক একটা আসলে উন্মুক্ত প্রতিষ্ঠান, উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম আর কি, সরি। তো এখানে সবাই সবার মতো করে বলতে পারে। তো এইটা আসলে বলার মতো আমার মনে চাইছিল, বললাম আমি। তো এতে যদি কেউ দুঃখ পায়, তার জন্য আমার কোনো যায় আসে না। কেউ যদি খুশি হয়, তাতে আমি আমার কোনো যায় আসে না। তো একটা কথা শুধু বলবো, যারা বোকার সঙ্গে বসবাস করতেছেন সেটা না করে বা কাজ করেন। আপনি আগেও প্রমাণ করেন যে আপনি দেশের জন্য কী করছেন, আপনার কোন অবদানটা আছে।
এরপরে আপনি একটা চাওয়া পাওয়ার জায়গাতে সৃষ্টি করেন। আর ডক্টর ইউনূস রয়েছে, উনি থাকবে, ওনাকে রাখা হবে এবং উনি নিজেই থাকবে। বাংলাদেশে এমন কোনো অ্যাডাম হয় নাই যে ওনাকে সরাবে। গতকালকে আমার এক ছোটো ভাই, আমার এক শিষ্য আর কি, বলতেছে ভাই যদি ডক্টর ইউনূস না থাকে, যদি তাকে না রাখে, আল্লাহ রাখবে না কেডা? এই লোকটা কেডা? ওনাকে রাখবে না এই লোকটা কেডা? বাংলাদেশের সেনাবাহিনী চিন্তা করে এখন যে ডক্টর ইউনূসকে রাখবে না, সেনাবাহিনী চাপে পড়ে যাবে। সম্ভব না, এটা চিন্তা করা সম্ভব না। কারণ সেনাবাহিনী যারা তারা কি দেশের ক্ষতি চায়? তারা দেখছে না, তারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ। তারপরে যে ওয়াকার ইউনূস কি দেখেন না, দেখতেছে না কি হচ্ছে না হচ্ছে? তো সুতরাং আমরা যারা মোটামুটি বাইরে থেকে, আমি মনে করি প্রতিটা প্রবাসীর কথা এখন এরকমই। আমি তো এই মনে শুনলাম না কোনো প্রবাসী বলতে যে নির্বাচন দরকার। নির্বাচন হ্যাঁ চাচ্ছে, কিছু কিছু প্রবাসী আছে যারা আজ 15 বছর ধরে বিদেশে রয়েছে, যারা এক সময় বিএনপি করতো, পলায় চলে আসছিল। সেই পলানো দলগুলো বিএনপি যারা আছে তারা অনেকেই দেশের থেকে মানে ইমার্জেন্সিভাবে বিদেশ থেকে দেশে চলে গেছে। দেশে যেয়ে এখন আবার রাজনীতি করতেছে দেশ ক্ষমতা আনার জন্যে। আবার একদল আসছে, ঢুকছে, আবার একদল ঢুকছে, এটা হচ্ছে আপনার আওয়ামী লীগের একদল ঢুকছে এখানে, পলাতক সব একবারে। কেউ মনে করেন যে টাকাতে পাসপোর্ট করে যেভাবে হোক চলে আসছে। অনেক লোক আসছে, আমি দেখছি তো, আমার অনেক ফ্রেন্ড সঙ্গে মানে আসছে, অনেক পরিচিত লোক আসছে যারা আওয়ামী লীগ করতে, তারা পলায় সব চলে আসছে এখন এখানে। তো এই সমস্ত লোকের দিয়ে তো কথা হবে না, কাজ হবে না। দেখেন যে দেশের স্ট্যাটিক্স পরিসংখ্যান কি বলে, দেশের অর্থনৈতিক অবস্থা কি বলে। আমার কথা হচ্ছে যে আমি যদি সেই আওয়ামী লীগরে নিয়ে এসে, বিএনপিরে নিয়ে এসে ডেভেলপ করানোর জন্য নিয়ে আসি, তা আমার সব ডেভেলপ তো হচ্ছেই। আমার আমি তো ভোটই দেবো না, তাহলে আমার ভোট দেওয়ার প্রয়োজনই নেই। আমার আমি যেটা চাচ্ছিলাম সেটা শুরু হয়ে গেছে, সুতরাং আমার ভোট দিতে কোনো প্রয়োজন নেই, ভোটের কোনো প্রয়োজন নেই আমার। তো একই কথা, সেটা হচ্ছে যে যারা এই বোকার সঙ্গে বসবাস করতেছেন, ইনশাল্লাহ এটা ভুলে যেয়ে আল্লাহ বিল্লাহ করেন, আর পারলে দেশের জন্য ভালো কিছু করেন। আপনার আশপাশের লোকজন যারা অসহায় আছে তাদেরকে হেল্প করেন, আর এই দলমত ছেড়ে নিজের কাজ নিজে করেন, দেখবেন যে দেশ এমনিতে সুন্দর হয়ে গেছে। দেশের দায়িত্ব অন্তত আওয়ামী লীগ আর বিএনপিকে নেওয়া লাগবে না। এই বাংলাদেশে এখন আওয়ামী লীগ আর বিএনপি কোনো প্রয়োজন নেই এখন। এই দুটো দলকে মানুষ ওনার চাই না। আর আমরা সাধারণ জনগণ, আমরা যাকে চাবো সে আসবে। এখন বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, এখন তো সেই মানে গায়ের জোরে শাসন তো আর নেই। তো গায়ের জোরে যে শাসন করবে সেটা আমার নাই। তো গায়ের যে চাপায় যাবে দেবে, এটা নাই। আর এটা আগামীতে আসতেও না। ডেভেলপ হবে, বাংলাদেশ ডেভেলপ হবে আগামী 2 থেকে 5 বছরের ভিতরে। আগামী 2 থেকে 5 বছরের ভিতরে বাংলাদেশ দুবাই, কাতার, সিঙ্গাপুরের সেম লেভেলে চলে আসবে। বিশেষ হয় এটা, আগামী 2 থেকে 5 বছরের ভিতরে বাংলাদেশ দুবাই, কাতার, সিঙ্গাপুর এদের সেম লেভেলে চলে আসবে, যেটা মানুষ কল্পনা করতে পারবে না। হ্যাঁ, হয়তো কাঠামোগতভাবে বিল্ডিং দিয়ে, ইমারত দিয়ে হয়তো হবে না, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় পৌঁছাবে যে মানুষ আসলে দরিদ্র থাকবে না। আর বাংলাদেশের মানুষকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে, যে ম্যান পাওয়ার আছে এটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তো কাতার, দুবাই এরা তখন বাংলাদেশের কাছে মানে হেল্প চাবে। কারণ বিশ্বে আর কোনো দেশেই আয়তনের তুলনায় এত জনসংখ্যা নাই। আর বাংলাদেশের মানুষ মোটামুটি পরিশ্রমী, যদি একটু বেশি বোঝে আর কি, তারপরেও এরা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, ইউজ করা যায়, অনেক ভালো করা সম্ভব। তো আমি সর্বশেষ স্যার ডক্টর ইউনূসকে বা তার সরকারের প্রতি একটা আমার আহ্বান থাকবে, যদিও আমার কথাটা পৌঁছাবেন আমি জানি, তারপরেও যদি কোনোদিন সম্ভব হয় কথা পৌঁছায় দেওয়ার মতো। যেমন গত লাস্ট আমি 2 দিন আগে সব দেখছি ডক্টর ইউনূস সৌদি আরবে আসছে, তো ওনার সাথে আমাদের সম্ভব দেখা করার কথা বলা সম্ভব মানে সুযোগ হয়েছে আর কি। আমরা প্রবাসীরা দেখা করতে গেছি এবং আমি একদম তার সামনে, আমার সামনে দেখতেছি ডক্টর ইউনূস আমার সামনে দাঁড়ায় আছে, আমি যাব কথা বলার জন্যে। এবং এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য যে বাংলাদেশের বর্তমান সরকারের উচিত যে বেশি কাজ করা প্রবাসীদের নিয়ে, প্রবাসীর সমস্যাগুলো সমাধান করার জন্য। যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশের বাইরে যারা আছে, যারা যে প্রবলেমগুলো, বিশেষ করে বড় একটা মার্কেট আছে সৌদি আরব থেকে যে পরিমাণ এখন আপনার বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স যাচ্ছে, এর থেকে 9 গুণ, অর্থাৎ 10%-এর ভিতরে 1% যাচ্ছে, 10 ভাগের 1 ভাগ যাচ্ছে, এখন 9 ভাগ এনে পড়ে আছে। এই 9 ভাগ শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনার অভাবে নেওয়া সম্ভব হচ্ছে না।
যদি বাংলাদেশ সরকার বর্তমান সরকার যে আছে যদি সঠিক পদক্ষেপ নেয়, ওনারা আমি আশা করবো যে সৌদি আরবে সফর করুক। ডক্টর ইউনূস রিসেন্টলি সৌদি আরবে সফর দিক এবং এখানে কিছু প্রবাসীদের সাথে বসুক এবং একবারে লাস্ট লেভেল থেকে কাজ করুক। এখানে মেন প্রবলেম যেগুলো আছে সৌদি আরবের, এই প্রবলেমগুলো সমাধান করতে পারলে সৌদি আরব থেকে সারা বিশ্বের একটা বড় ধরনের অঙ্কের আপনার রেমিটেন্স দেওয়া সম্ভব। সেটা হচ্ছে 1 নম্বর প্রবলেম আছে এখানে আকামার প্রবলেমটা, 2 নম্বর আছে ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম, 3 নম্বর প্রবলেম আছে হন্ডির প্রবলেম, 4 নম্বর প্রবলেম আছে যে মানুষের যে কাজের যে একটা স্থায়িত্ব ব্যাপার আছে, এইটা সমস্যা আর কি। যেরকম আকামা না থাকার কারণে মানুষ টাকা কিন্তু ব্যাংকে পাঠাতে পারে না। আকামা না থাকলে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায় না, দেশের টাকা পাঠানো যায় না। আর বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে অনেক প্রবাসী আছে, আকামা আছে, সব আছে, ভালো চাকরি আছে, কিন্তু বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট নাই। ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে তারা টাকা পাঠাতে পারে না। হ্যাঁ, এই প্রসঙ্গে হয়তো মানুষ আমাকে বলবে যে বাংলাদেশে তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ডেস্ক যেগুলো আছে, প্রবাসী কল্যাণ হেলথ সেন্টার যেগুলো আছে, সেগুলোতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, বা সেগুলোকে মানুষ বিশ্বাস করে না। এখান থেকে বাতাতে যেরকম আছে সেন্টার আছে, সব জায়গায় এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু এইগুলোকে মানুষ বিশ্বাস করে না। মানুষের ভিতরে ট্রাস্ট তৈরি করতে হবে। সরাসরি ব্যাংক মানুষের কাছে যে কাজ করতে হবে। যে সমস্ত অঞ্চলে বাঙালিরা বেশি থাকে, যে সমস্ত অঞ্চলে আপনার আছে প্রবাসীরা বেশি আছে, সেই সমস্ত অঞ্চলে সরাসরি ব্যাংক যাইতে হবে। শুধুমাত্র একটা জায়গায় একটা রুম নিয়ে বসে থাকলে হবে না। এখানে আমি দেখছি যে বাতাতে আমাদের যে অফিসটা আছে ওখানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সিস্টেম আছে, বাট উনি তো এই রুমে বসে থেকে তো লাভ নাই। কয়জন লোক জানে যেখানে সিস্টেম আছে? আর ওইখানে কয়জন লোক যে খুলবে? এখানে প্রবাসীদের অতটা সময় নেই, তারা সময় ব্যয় করে কাজটা করবে, কারণ এখানে সবাই ব্যস্ত। এখানে এই জন্য উচিত বাংলাদেশের মেন কাজটা ব্যাংককে সহজ করতে হবে, ব্যাংকে এইখানে মানুষের কাছে ব্যাংক পাঠাতে হবে। 2 নম্বর আছে আকামা অ্যাভেল করতে হবে। আকামা জিনিসটা সমাধান আছে যে এখন এই মানুষের আকামা দ্রুত এক্সপায়ার হয়ে যাচ্ছে, এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন রকম প্রবলেম যেগুলো, এগুলো সমাধান করতে হবে আগে। অর্থাৎ অবৈধ মানুষকে বৈধ করতে হবে, আর যে কোনো ওয়েতে পয়সা খরচ করে হোক, যে কোনোভাবে হোক, এদেরকে বৈধ করতে হবে। বৈধ করতে পারলে আর যদি সঠিকভাবে ব্যাংকের ব্যবস্থা করা যায় এবং বাংলাদেশের ব্যাংকের ভিতরে যে একটা আস্থাহীনতা কাজ করতেছে, এই জায়গাটা ঠিক করতে হবে আগে। যদি ব্যাংকের উপরে মানুষের আস্থা তৈরি হয়, তাহলে মানুষ এখন যদি 9 টাকা মানে 1 টাকা পাঠায়, তাহলে অন্য সময় আরও 9 টাকা পাঠাতে পারবে। অর্থাৎ 10 ভাগের 1 ভাগ রেমিটেন্স শুধু সৌদি আরব থেকে যায়, আর বাকি 9 ভাগ যায় হচ্ছে বিকাশ এবং হন্ডির মাধ্যমে। আমি নিজে প্রমাণিত, আমি দেখছি তো, আমার অনেক পরিচিত বন্ধু থাকলে যারা এগুলো নিয়ে কাজ করে, আমি দেখছি এগুলোতে উপায় নাই, সিস্টেম নাই বলে পারতেছে না। তো ঠিক আছে, অনেক কথা হলো, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, মনে করি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। তো হয়তো এই ভিডিও এত সময় বেঁধে কেউ দেখবে না, তারপরেও আমার যা বলার আমি একবারে বলে দিলাম। তো আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর একটা কথা মাথায় রাখবেন, নিজের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, ভালো দেশ ভালো পরিবেশ এমনিতে তৈরি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।